হাই ফ্রেন্ড, আমার সমস্ত ফলোয়ার ফ্রেন্ডস সবাইকে আমার অনেক অনেক ভালোবাসা, শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছো, খুব ভালো থাকো। গরমের সময় একটু নিজেদের খেয়াল রাখতে হবে। রোদ্দুরের থেকে এসে হট করে জল টল খাবে না, যতটা চেক দেওয়া যায়। আর এক মাসের মতো ব্যাপার, তারপর তো বর্ষা নেমেই যাবে, একটু ইচ্ছে মতো চলা যাবে, খাওয়া যাবে। তো সবাই ভালো থাকো, সেই শুভকামনা দিয়ে শুরু করছি শিখার জীবনের সত্যির 25 পর্ব নিয়ে এলাম। তাহলে আমাকে যেটা বললাম, বিয়ের পরের দিন তো আমাকে গোল ঘরে যেতে দিল না। তারপরের দিন এবার আমাকে যা যা ননদ আমার দ্বিতীয় দিন শেখালো, এবার পরের দিন আমার উপর পুরো হাল ছেড়ে দিল। এগুলো সব করতে হবে। আমি সেই ছোট মানুষ, তারপরে শাড়ি পরতে জানি না কোনোদিন। সেই শাড়ি পরে ওই অবস্থায় এতগুলো কাজ করতে হবে। উঠতে হবে ভোর 5টায়, মানে শাশুড়ির জন্য 4:30টায় উঠলে বেশি ভালো। তা আমি পারতাম না, আমি 5টায় উঠে যেতাম। ওইটুকু মানুষ, 15 বছর কেবল রানিং চলছে। তা ওই সময় উঠে আমাকে গোয়াল থেকে গোবর বালতি ভরে জল নিয়ে গোয়াল থেকে গোবর নিয়ে গুলে চারিদিক অত বড় উঠোনের সারা জায়গায় ছড়া দিতে হতো। এরকম করে শহরে যেমন মানুষ মারা গেলে গোবর ছিটা দেয় না, ঠিক সেরকম করে ওখানে প্রত্যেক দিনের সকালে শুদ্ধ করে গোবর ছিটা দেয়। গোবর তো শুদ্ধ জিনিস, তো গোবর ছিটা দেয়, ছড়া দেওয়া বলে তাকে। ছড়া দিতে হতো। সেই এক হাতে বালতির ওয়েট নিয়ে আর এক হাত দিয়ে এরকম ছিটিয়ে সেটা দেওয়ার একটা কায়দা আছে, সে কায়দাটাও জানতে হয়। এবার ওজন তো, ছোট মানুষ তো, ওদের বড় এরিয়া, একটু বেশি গুলতে হয়। তা আমি অত বেশি পারতাম না, জন্য আমি দুবার করে গুলেছি, 3বার গুলেছি, গুলে করেছি। কি করব, পারবো না তো বড় বালতিতে বারবার নিতে। তারপর বালতি ধুয়ে জল নিলাম আর মাটি গুললাম, গুলে ওই সব ঘরগুলোর দুয়ারে লেপা দিলাম। তারপর হয়ে গেলে এবার সেই ঝাড়টার দিলাম, ছাই কাটলাম। পরের দিন ছাই কেড়ে রান্নাঘরে সব বের করে যেমনটা শেখালো তেমনটাই করার চেষ্টা করছি। খুব কষ্ট হচ্ছে, কান্না পাচ্ছে। এতটা করা হয়ে যাচ্ছে, বাসন টাসন ধুয়ে না, তাও সূর্য ওঠেনি এখনো, বোঝো। তারপর দেখি আস্তে আস্তে বাসন টাসন ধোয়া হলো, সূর্য উঠলো লাল লাল পূর্বের দিকে, আমাদের এই বাউড় কাঁধার দিকে, নদীর যে শাখা গেছে। তারপর তো বাসি কাপড় ছাড়াছাড়ি, ঠাকুর ঘর সেই সেম ভাবে, না ঠাকুর ঘর না, চান করে রান্নাঘরে ঢোকা, কতটা চাল নেব, কি রান্না হবে সব শুনে রান্না বাড়া করলাম, করে রেখে আবার ঠাকুর ঘরে গেলাম। না এবার একটু ভুল হচ্ছে। এবার আমাকে গুগলে যেতে হয়েছে, বাসি কাপড় কাজ টাজ করে থালা বাসন ধোয়ার পরে এবার গরু টরু সব বেরিয়ে গেছে। এবার আমাকে গুগল ঘরে যেতে বলেছে শাশুড়ি, বড় ননদ বলছে যে এবার চলো গুগলে। তা দিদি গেল, দিদি গিয়ে একটা ঝুড়ি নিল, কত গোবর, 6-7টা গরুর গোবর। সেই গোবর ঝুড়িতে করে টুকিয়ে নিয়ে পাশে একটা জায়গা আছে গোবর রাখা হয়, সেই গোবরখানায় গোবর রাখা হলো। ওইখানে রাখছে দুবার প্রায়। দিদি তো ভরা ঝুড়ি নিতে পারে, তাই ও 2বার নিয়ে এবার ঝেঁটা দিয়ে, মুড়ো ঝেঁটা, শলার নারকেলের পাতার মুড়ো ঝেঁটা, ওই ঝেঁটা দিয়ে সারা গোল, সেখানে গোচানা রয়েছে, সেই গোচানাটা আবার ঝাড় দিয়ে সোজা করে চারিদিকে খোলা টিনের ঘর, আর অল্প একটু করে দেওয়াল দেওয়া। তো এবার ওই গোচানাটাকে অনেকটা ঝেঁটিয়ে নিতে হবে, যাতে পুরো জায়গায় মিলিয়ে দিতে হবে। গোবর টোবর, বিচুলি, ওরা যে খাবার খায় সেই সব পড়ে, সব কিছু ঝাড়টাড় দিয়ে আবার ওটাকে
ঝুড়িতে তুলে নিয়ে সেই গোবরখানার এক সাইডে যেখানে সার বানায়, যত গোবর ময়লা A to Z সব রাখে, আবার বছরের শেষে বাবা আবার ওই কেটে কেটে নিয়ে চাষবাসের জমিতে ছিটায়। তা সেই একটা কুয়ো মতো আছে, পুকুর মতো ছোট ডোবা, ওখানে সব রাখা হতো, ওইখানে সব ফেলানো হয়। এইভাবে গোল ঝাড় দেওয়া দিদি দেখালো, শিখলাম। এবার আমাকে তো ওটা করতে হবে পরের দিন থেকে। একটু ভাবো, বাবার বাড়ি কেরা চালের ভাত খেয়ে খেলাধুলা করেছি, ওই ছোট্ট ঘরের মায়ের সাথে একটু ঘর সংসারের কাজ, 5টা মানুষকে রান্না করে খাইয়েছি, পড়াশোনা করেছি। আজকে তার সে কেমন বাড়িতে চলে এসছে, কি হারে কাজ, একটা লোক নেই। আর যেটা বলেছিলাম যে লোক যারা পেটে ভাতে খায় কাজ করে, সেটা চাষবাসের ফসল আবাদ করে দেয়, সেইটা খায়, করে টোরে ওরা দুটো ভাত খেয়ে বাড়ি চলে যায় 3টে নাগাদ 4টে নাগাদ। তো এইভাবে আমি দেখলাম। তারপর তো ঠাকুরঘর পুজো পাঠ করে এবার আবার ফসল আবাদের কাজ আজকে আবার আমাকে করতে হচ্ছে। কীভাবে দিদি করছে, বড়দিটা বেশিরভাগটাই ওখানে থাকতো, ওনার শ্বশুরবাড়ি ঢাকাপাড়া, বনগাঁ ঢাকাপাড়া, তা বেশিরভাগটাই ওখানে থাকতো, আসা যাওয়াটা করতো। ওনার বড় মেয়েটা ওখানেই মানুষ হতো, মা বাবার কাছে, শ্বশুর শাশুড়ির কাছে। তো এইভাবে আর কি চললো। তারপর আমি ওর দিদির সাথে ফসল আবাদের কাজ এইভাবে করতে হয়। আমাকে হয়তো কোনো কিছুতে অল্প কটা দিল, আমি নিয়ে রোদ্দুরে মেললাম, বা হয়তো কিছু কটা ধামা, বেতের বোনা যে ধামাগুলো শুনেছ না, সেই ধামা, ওই ধামায় করে করে ধান চাল কলাই শস্য চাই হয় না কেন, ওর কোনো ছিদ্র থাকে না, জিনিস পড়ে যায় না। তা ওতে দিদি হয়তো ভরে টরে দিচ্ছে, আমি ওটা নিয়ে যেখানে রাখতে বলছে সেখানে রাখছি, রৌদ্র দিতে বলে রৌদ্রে দিচ্ছি, এইগুলো করছি। আর আমার স্বামী তখন কোনো চাকরি বাকরি কিছু করে না। উনি আবার 2-1 জায়গায় চাকরির জন্য চাকরি হয়েছিল, কিন্তু উনি চাকরি করবে না, উনি সরকারের গোলামি করবে না। ওনার আবার আলাদাই একটা, করলে জীবনে নিজের বিজনেস করবে, নইলে করবে না। তো বাবার চাষবাস দেখাশোনা করতো, নিজের জমিতেই লোকজন খাটিয়ে দেখাশোনা, গরু হাল জুতে, নিজেও হাল চাষ করেছে, করে নিজের জমিতে নিজের ব্যাল দিয়ে, এগুলো করেছে। যখন যেরকম ফসল আবাদ হয় লোক দিয়ে কাটিয়ে টাটিয়ে সেগুলো আবার গরুর গাড়িতে বোঝাই করে বাড়িতে এনে ফেলে। হ্যাঁ, এইভাবে প্রায় 12টা 1টা 2টো অবধি কাজ করে। বাবাও থাকে মাঠে, যায় আসে। ওরা সকালে একটু চাটা খেয়ে কোনো রকম চলে যায়, আবার কখনো তাড়াতাড়ি রান্না করে 2টো খেয়ে দিয়ে ওদিকে জোন লেগে যায়। মজুরি যারা করে তারাও চাষবাসের জমিতে কাজ শুরু করে দেয়। এনারা 2টো হালকা করে সকালে পান্তা খাক বা যখন যেমন গরম ভাত হোক খেয়ে ওনারা চলে যায়। আর ওই 1:30টার দিকে আসে, 1:30টা 2টোর দিকে আসে, এসে একেবারে চান টান করে পেট ভরে ভাত খায় বাবা, আমার স্বামী, এইভাবে করে আসে। তা ওখানে ভাত রান্নাটা হয় একটু ডবল খাবে সেইভাবে ভাত রান্না হয়। যেমন সকালে একবার 10টা 11টার ভেতরে 9টার ভেতরে একজন টিফিন করে নেবে, কটা করে খেয়ে, আবার বাকিটা আবার দুপুরে 1টা 1:30টা 2টোর দিকে পেট ভরে ভাত খাবে। ঠিক সেই পরিমাণটাই ওইভাবে চাল নেওয়া হতো। আবার তার মধ্যে 1-2জন অতিথি এসে পড়লেও খাবে, কম পড়বে না ভাত, সেভাবে রান্না করা হতো। হ্যাঁ, তরি তরকারি সেভাবে করা হতো। দেখা যেত হয়তো লাস্ট অবধি অতিথিরা আসলে হয়তো শেষ সময়ে কেউ আসলে ডবল খাওয়ার পরে সবজিটা কমে যেত, এরকম। তা আমার স্বামী তো মাঠে, ওদিকে চলে যায়, আমি এদিকে ননদের সঙ্গে ওই টুকটাক করে কাজবাজ করছি। আর শুধু ভাবছি কোন বাড়িতে এসে পড়লাম, কি করে এত কাজ করব, আমি তো মরেই যাব। একটাই কথা, আমি তো মরেই যাব এত কাজ করতে গেলে। তারপরে সেই ফর্সা মানুষ, সে হাত ফাত কালো হয়ে যাচ্ছে, কালো ময়লা ধুলো গোবর গোলা এটা ওটা ছোপ ছোপ পড়ে যাচ্ছে হাতে, ঠিক আছে। তা সে ডলি, কখনো সাবান দিয়ে ডলি, কখনো বিচুলি দিয়ে ডলি, যখন যেমনটা। তো বড় লোক হলেও সব কিছু অত অ্যাভেলেবেল থাকতো না,
বাবা একটু কিপটে ছিল, আমার শাশুড়ি মা তো কিপটে না হলেও বাবা কিপটে ছিল। তো আর মা একটু ইয়ে হয়ে কি করবে, তার তো আর কিছু করার নেই। টাকা তো বাবার হাতে, বাবাকে বলবে আনলে আনবে। আর আমার স্বামী তো বেকার, আমার স্বামী বেকার চাষবাস করে, তার কোনো মজুরি নেই, তার কোনো বেনিফিট নেই। তাও বাবার কাছে আমার স্বামী ভালো ছিল না, খুব কীরকম একটা করতো অপছন্দ, যেগুলো দেখতাম আর কি, কিন্তু ভীষণ কাটতো। আর ও খুব ভালোবাসতো বাবা মাকে, আমার স্বামী খুব ভালোবাসতো। আমি যেমন ভালোবাসি আমার বাবা মাকে, ভাই বোনদের, আমার স্বামীও ঠিক তাই। হাজারের উপর অত্যাচার হোক, কষ্ট দিক, যা করুক, কিন্তু ও সবাইকে একই রকম ভালোবেসে যায়। বাবা মা তো ভুগতেই পারে। আমি যদি কখনো একটু বলি তোমাকে এরকম করে কেন, তুমি সারাদিন কাজ করো, এত করো, বলে কি করবো, আমার কপাল। বলুক কি, ওরা বলতে পারে, বাবা মা জন্ম দিয়েছে, বলুক। যাক, এইভাবে এভাবে স্বামী শ্বশুর মশাই আসে, খেতে টেতে দিই, আবার তার মধ্যে সবাইকে খেতে দিই, আমিও দুটো খেয়ে নিই। এইভাবে করে চলছে, দিন যেতে থাকছে, বিভিন্ন রকম ফসল আবাদ উঠছে, করছি। 1 মাস কাটলো, তারপর বলছি বন্ধু, 11 মিনিট 12 মিনিট হতে যাচ্ছে। এর পরবর্তী 26 পার্ট 26 নিয়ে আমি আবার আসছি তোমাদের সামনে, পরবর্তী শিকার জীবনের সত্যিতে। আজ এখানে, তোমরা সবাই ভালো থেকো, আমার সঙ্গে থেকো, লাইক করো, কমেন্ট করো, পারলে শেয়ার করো, ভালো থেকো।